এমপি আনার হত্যায় ঢাকা গ্রেপ্তারের ৩ জনের ৮ দিনের রিমান্ড। ভারতে আটক জিহাদকে ১২ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। অপরাধী যত প্রভাবশালী হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। অন্যায়কারীদের আশ্রয় দেবে না সরকার। এবং বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ রূপ নিয়েছে নিম্নচাপে, দেশের ৪ সমুদ্র বন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, সঙ্গে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। কলকাতায় ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় এক নারী সহ গ্রেফতার ৩ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকার সিএমএম আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন শিমুল ভুইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুইয়া ওরফে আমানুল্লাহ সাইদ, তানভীর ভুইয়া ও সিরাজতি রহমান। এর আগে দুপুর 2:15টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এ রিমান্ড মঞ্জুর করেন। এদিকে সংসদ সদস্য আনোয়ারুল হত্যাকাণ্ডে অভিযুক্ত জিহাদ হাওলাদারকে 12 দিনের রিমান্ডে পাঠিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বারাসাত আদালত। নৃশংস হত্যার অভিযোগে রাজ্য গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জিহাদের নামে মামলা দায়ের করা হয়েছে। এর প্রতিটি ধারায় জামিন অযোগ্য। কলকাতার নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের অপেক্ষায় রয়েছেন কালীগঞ্জ সহ ঝিনাইদহের হাজার হাজার মানুষ। হত্যার ঘটনায় নিশ্চিত হওয়ার 2 দিন পেরিয়ে গেলেও এখনও তার মরদেহের সন্ধান না পাওয়ায় হতাশা বাড়ছে স্বজনদের মাঝে। এদিকে সকালে কালীগঞ্জ পৌঁছেছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বাবা হত্যার বিচার চেয়েছেন তিনি। ঝিনাইদহ থেকে এম রবিউল ইসলাম রবির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। মৃতদের প্রতি এইভাবে কেটে কেটে টুকরো করা, আমি জীবনে বলতে পারবো না আমি যতদিন বেঁচে থাকবো। গত 12 মে কলকাতায় চিকিৎসার জন্য যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। 13 মে তাকে কৌশলে কলকাতার নিউ টাউন এলাকার একটি আবাসিক ভবনে ডেকে নিয়ে হত্যা করা হয়। কলকাতায় মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়ার 2 দিন পার হলেও এখনও তার মরদেহ উদ্ধার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে হতাশা বিরাজ করছে তার পরিবারের মাঝে। আমার জামাইকে হারানোর ব্যথা আমরা ভুলতে পারছি না। মানুষের মাঝে মাঝে সবসময় সে চলাফেরা করেছে, সে সুখ নিজের সুখ বিসর্জন দিয়ে, আর সেই মানুষকে এরা নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যার আমরা বিচার চাই। শেষবারের মতো প্রিয় নেতাকে দেখতে ভিড় করেছে ঝিনাইদহবাসী, আর তার হত্যার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। যে কোনোভাবে শাহিনরে যদি আমরা ধরে আনতে পারি এবং আইনের আওতায় আনা যায়, তাহলে এর তৃণমূল পর্যন্ত কারা জড়িত আছে সবকিছু বেরিয়ে যাবে। এদিকে আজিম আনারের মেয়ে প্রধানমন্ত্রীর কাছে পিতা হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। আল্লাহ যদি থাকে, আমার এই দীর্ঘ নিঃশ্বাস, আমার চোখের পানি, আল্লাহ এর বিচার করবে। আল্লাহ অবশ্যই আছে, আল্লাহ বিচার করবে। আমি সরকারের কাছে, বাংলাদেশ সরকার সকল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমি আবেদন রাখবো যে এই শাহিনকে গ্রেপ্তার করে এর নেপথ্যে কারা আছে তাদেরকে খোঁজ করে বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবে। এই ঘটনায় হত্যাকারীদের মধ্যে 3 জন আটক থাকলেও এখনও ধরাছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। অপরাধী যেই হোক না কেন তার প্রমাণিত হলে সরকারের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোক প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন,
নির্বাচন বয়কট ও গণ অভ্যুত্থানে ব্যর্থ হয়ে বিএনপির মানসিক ট্রমা ভয়ানক পর্যায়ে পৌঁছে গেছে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউ প্রাঙ্গণে নেত্রকোনা ১ আসনের সাবেক সংসদ সদস্য মানু মজুমদারের মরদেহে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও শ্রদ্ধা জানান তিনি। এরপর সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন ওবায়দুল কাদের। এ সময় সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তির ক্রোকের প্রসঙ্গের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার কাউকে আশ্রয় দেয় না, অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতে হবে। অপরাধ করে কেউ পার পাবে, বিচার বিভাগ স্বাধীন, সেখানে যদি অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিই। তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন, মানসিক বিপর্যয়ের ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে বিএনপি। মির্জা ফখরুল তো প্রতিদিনই অনেক কথা বলেন, তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হয়েছে তিনি এবং বিএনপির নেতারা অন্ধকারে ঢিল ছুটে। এই সরকারের আমলে নিরীহ কেউ হয়রানির শিকার হয়নি মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আমলে জুলুম নির্যাতনের দৃষ্টান্ত এখনো আছে। সাংবাদিকদের উপর নির্যাতন করেছে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালিয়েছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপের রূপ নিয়েছে। সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের উপপরিচালক শামীম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও সাগরে মাছ ধরার নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি চলে আসতে বলা হয়েছে, কারণ নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ না নিলেও সাগর উত্তাল রয়েছে। শামীম হাসান বলেন, নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে বাংলাদেশের সুন্দরবন, খুলনা এবং তৎসংলগ্ন কলকাতা, পশ্চিমবঙ্গ অঞ্চল দিয়ে অতিক্রম করতে পারে। ধারণা করা হচ্ছে ২৬ মে ঝড়টি সৃষ্টি হতে পারে, তবে এখনও এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদ আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যসহ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদ ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের জন্য দোয়া ও মিলাদ হয়েছে। রাজধানীর গুলশান ১ নম্বর ডিসিসি নর্থ সুপার মার্কেটে এই আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গোলাম কাদেরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বাজারে মাছ, মাংস থেকে শুরু করে সব ধরনের পণ্যই আগের মতো বাড়তি দামে বিক্রি হচ্ছে। এদিকে নিত্যপণ্যের বাড়তি দামের জন্য মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। অন্যদিকে বাড়তি দামের জন্য আবারও সরবরাহ কমের অজুহাত দিয়েছেন বিক্রেতারা। এইচএম মিতুর রিপোর্টে বিস্তারিত। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারে ক্রেতাদের ভিড় বরাবরই বেশি থাকে। গেল এক সপ্তাহে দাম বেড়েছে সবজি, ব্রয়লার মুরগি, মাছ ও মুদি পণ্যের। বাজারে বাড়তি দামের কারণে হিমশিম খেতে হয় ক্রেতাদের। সিন্ডিকেটকে দুষছেন তারা। আমরা বলতেও পারি না, আমরা কিছু করতেও পারি না, আমরা খুব কষ্টে আছি। এই হলো বাজারের অবস্থা। সরকার যদি ঠিকমতো নিয়ন্ত্রণ করতো তাহলে তো অবশ্যই বাজার নিয়ন্ত্রণে থাকতো। সব জিনিসের দামই বেশি, কিন্তু আমাদের চলতে কষ্ট হইতেছে, আমরা চলতে পারছি না। এদিকে সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। তাদের দাবি, বাড়তি দামে কেনার কারণে বিক্রি করতে হচ্ছে বেশি দরে। মাছের দাম আগের তো একটু বাড়ছে, কারণ নিম্নস্তর নামছে। আর ওদের মাছের আমদানি কম হইলে তো মাছের দাম একটু বাইরে যায়। আদা, রসুন, পেঁয়াজ সব কিছুর দাম গত সপ্তাহ থেকে আপনি 10 থেকে 15 টাকা করে কেজিতে বেশি। আমদানি কম হয়েছে, মরিচ একটু বর্তমানে বৃষ্টি তারপরে মরিচের সিজন না এখন,
মানে আসে কম, এই জন্য মরিচটার দাম অনেক বেশি, কারণ আগে ছিল 120 টাকা 130 টাকা, এখন 200 টাকা। বাজার মনিটরিং এর পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি ক্রেতাদের। সরকার যদি একটা বাজার মনিটরিং বা নিয়ন্ত্রণে যদি দেখা যায় নিয়মিত একটা তদারকি থাকে, সেক্ষেত্রে আমরা একটা স্বস্তি পাই। এই যে মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বেসরকারি টেলিভিশন এবং রেডিও স্টেশনের সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ এনবিএর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাই টিভির সাকলাইন রাসেল। তিনি 117 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাভেদ কারদার পেয়েছেন 68 ভোট। এছাড়া 3 জন সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল 24 এর মোহাম্মদ ইমতিয়াজ, এনটিভির নাজনীন আহমেদ এবং বৈশাখী টেলিভিশনের মেহেরিজি খোদা দ্বীপ। এক্সিকিউটিভ কমিটির 3টি পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল 24 এর শরীফুল হক, এটিএন নিউজের বাবলি ইয়াসমিন এবং এসএ টিভির রূপানুর। এর আগে সকাল 10টায় শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে চলে ভোট গ্রহণ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRUA 2024-2026 মেয়াদে সংগঠনটির সভাপতি, সহসভাপতি ও কার্যনির্বাহী সদস্য পদে ভোট হয়। জাতীয় প্রেস ক্লাবের সদস্য, কর্মকর্তা ও কর্মচারী তাদের নির্ভরশীলদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল এবং সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি। সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হল ও জহুর হোসেন চৌধুরী হলে এই ক্যাম্প এর আয়োজন করা হয়। ক্যাম্পটি উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আশরাফ আলী। বিশেষ অতিথি ছিলেন ইনসাফ বারাকা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ হাফিজুর রহমান এবং সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডাক্তার মনিলাল আইস লিটু। এ সময় আর উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, ব্যবস্থাপনা কমিটির সদস্য কল্যাণ সাহা সহ অন্যরা। আলিয়াস প্রসেস চট্টগ্রাম ও বিশ্ববের যৌথ উদ্যোগে বিশিষ্ট আলোকচিত্র শিল্পী নাসির আলী মামুনের উপরে ছায়া বন্দনা শীর্ষক এক তথ্যচিত্র প্রদর্শিত হয়েছে। গোলাকর প্রোডাকশন শিরোনামে ব্রিটিশ বাংলাদেশি মকবুল চৌধুরী নির্মিত তথ্যচিত্রটি সঙ্গীত রচয়িতা ব্রিটিশ সঙ্গীতজ্ঞ জাকপুর। তথ্যচিত্রটির নাসির আলী মামুনের সৃষ্টিশীল কাজের বিভিন্ন বিষয়সহ প্রতিকৃতি আলোকচিত্রের বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা তুলে ধরেছেন। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন আলিয়াস প্রসেস চট্টগ্রামের পরিচালক ব্রুনো লাকরাম সহ বিশিষ্টজনরা। বাংলাদেশে বিশ্বমানের বাস্কেটবল টুর্নামেন্টের আয়োজনের পাশাপাশি নারীদের খেলার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন নারী বাস্কেটবল খেলোয়াড়রা। জানান, চাইনিজ স্পোর্টিং ক্লাব দেশের যে ধরনের খেলার আয়োজন করছে, অন্যরা এভাবে এগিয়ে আসলে ক্রিকেট, ফুটবলের মতো বাস্কেটবলেও বাংলাদেশের খেলোয়াড়রা সুনাম বয়ে আনবে। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। অতীতের মতোই বিশ্বের বিভিন্ন দেশের 26টি দলের অংশগ্রহণে দিনব্যাপী বাস্কেটবল টুর্নামেন্টের আয়োজন করেছে চাইনিজ স্পোর্টিং ক্লাব। গ্লোবাল বল ব্লিটজ দ্য ট্রিপলসের চ্যালেঞ্জ 2024-এর এই আয়োজনে অংশগ্রহণকারী দেশি বিদেশি খেলোয়াড়রা সন্তোষ প্রকাশ করেন ভেন্যু এবং আয়োজন নিয়ে। তখন আমরা যখন খেলতে আসতাম, কোথাও খেলার কোনো জায়গা থাকতো না, হয়তো আমাদের অনেক কষ্ট করে একটা জায়গায় যেতে হতো, ওখানে অনেক মানুষই থাকতো, অথবা অন্য স্পোর্টস খেলা হতো, হয়তো ফুটবল খেলা শুরু করতো। এখন আমি 4 বছর পর আমি বাইরে ইউনিভার্সিটি করলাম, করে এসে নাও আই সি যে অনেক ইয়াং মানুষরাও এখন অনেক খেলছে। এখন আমি সব সারপ্রাইজ যে আমাদের সময় এত মানুষ কই ছিল। আমরা আন্ডার 16 নিয়ে টিম অল এজে দিছি, কোয়েড খেলবো, আমরা মজা করব, আমরা আসছি, ইনশাল্লাহ আমরা জিততে পারি, দেখি কি হয়। তবে নারীদের খেলার পরিবেশ এখনও দেশে গড়ে ওঠেনি বলে জানান কিছু খেলোয়াড়। প্রথমে যখন জয়েন করলাম তখন মেয়েদের চয়েসেস এন্ড এভরিথিং ওয়াজ ভেরি কনজারভেটিভ কম্পারেটিভলি ছেলেদের থেকে। বাট আমি বলবো না যে ইট ডিডন্ট ইমপ্রুভ, বাট ইমপ্রুভমেন্ট হইলেও ইট ডিডন্ট রিচ দ্য এক্সপেকটেশন দ্যাট উই ওয়ান্ট। সো আমি চাই আরও বেশি ইমপ্রুভ হোক, কারণ যতটা অপরচুনিটি ছেলেরা পাইতেছে যদি আমরাও পাই, মেবি আমরা ইন্টারন্যাশনাল গেমসও খেলতে পারবো। Chinese Sports Club is giving me an opportunity to play basketball. I used to play basketball back at my home, but due to my busy schedule I was not able to play basketball. But when I came here, I tried to find a little time, but I could not find a court or a proper safe place to play basketball. But because of Chinese Sports Club and the tournaments they organize, I could play basketball very safely. এই আয়োজন বিশ্বের সব খেলোয়াড়দের সাথে বাংলাদেশিদের পরিচয় করিয়ে দিতে, একই সাথে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতির লক্ষ্যেই করা হয়েছে বলে জানান ক্লাবের সিইও ইশতিয়াক নূর।
দেখা যাচ্ছে যে এখানে ইন্ডিয়ান টিম, তারপরে আপনার হচ্ছে কাশ্মীরি টিম আছে, তারপরে চাইনিজ টিম, আমেরিকান, ইউরোপিয়ান, অনেক মানুষ অংশগ্রহণ করতেছে। সো এখানে যে লোকাল টিমস আছে তারা এবং ফরেন টিম দুইটার মধ্যে যে নেটওয়ার্কিংটা ক্রিয়েট হচ্ছে, আমরা বেসিক্যালি সেটার জন্য এই টুর্নামেন্টটা হোস্ট করছি, যাতে সবাই সবার সাথে মিলেমিশে একটা ভালো ফান অ্যান্ড এন্টারটেনমেন্ট এনভায়রনমেন্ট একসাথে উপভোগ করতে পারে। একই সাথে তাদের এই ক্লাবে খেলোয়াড়দের অন্যান্য সুবিধার কথাও তুলে ধরেন এই আয়োজক। এই টুর্নামেন্টের স্পন্সর হচ্ছে অ্যাথলিট বিডি। সো আপনারা যদি চান তাহলে www.athletebd.com, এখানে গিয়ে আপনারা স্পোর্টিং গুডস অর্ডার দিতে পারেন। সো আই উইল ডেফিনেটলি রেকমেন্ড ইউ দ্যাট। অ্যান্ড বিসাইডস দ্যাট আপনারা যদি চান এখানে এসে বাস্কেটবল খেলতে পারবেন। আমাদের এখানে মেম্বারশিপ দেওয়া হচ্ছে এবং ফুটবল ফিল্ডেও আপনারা যে কোনো সময় এসে খেলতে পারবেন। আমাদের ফুটবল ফিল্ডটা অনেক বড়, বিশাল, 9S সাইড খেলা যায়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। এমপি আনার হত্যার ঢাকায় গ্রেপ্তার 3 জনের 8 দিনের রিমান্ড। ভারতে আটক জিহাদকে 12 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। অপরাধী যত প্রভাবশালী হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। অন্যায়কারীদের আশ্রয় দেবে না সরকার। এবং বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ রূপ নিয়েছে নিম্নচাপে, দেশের 4 সমুদ্র বন্দরে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।